নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আশুতোষ গিরির লেখা বিধান দাদুর আড্ডায়। এই বছর চৈত্র মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা চরমে পৌঁছেছে। বিকেলের দিকে তাও এক পশলা বৃষ্টি হতে অনেকটাই স্বস্তি ফিরে পাওয়া গেল জীবনে। বৃষ্টির সঙ্গে হালকা একটু ঝড়ও হয়েছে। ট্র্যাক স্যুটের পকেটে মোবাইল ফোনটাকে ঢুকিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বিশু কাকার চায়ের দোকানের উদ্দেশ্যে। বিশু কাকার দোকান আমাদের গ্রামের মাথার মোড়ের বটতলা। সীতাপুর, নারায়ণপুর, রূপডাঙ্গা আর আমাদের গ্রামের রাস্তা যেখানে একসঙ্গে মিশেছে সেই চৌরাস্তার মোড়ে, নামেই চৌরাস্তার মোড়। এখানে ওই একটি চায়ের দোকান ছাড়া আর কিছুই নেই। এই গরমের দিনের বিকেলে বৃষ্টির পর বাতাসে মিশে থাকা ভ্যাপসা মাটির মিষ্টি গন্ধটা মনটাকে একেবারে ভরিয়ে তুলল। এই আনন্দটা একমাত্র যারা গ্রামে থাকে তাই ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তখন বেলা প্রায় পড়ে আসছে। মাথার উপর দিয়ে অসংখ্য পাখির দল কিচিরমিচির করতে করতে নিজেদের বাসায় ফিরছে। একটু পরেই সন্ধে হয়ে আসবে। দোকানের সামনের বাঁশের মাচাটার উপর বসতে বসতে বিশু কাকাকে একটা চা দিতে বলে জিজ্ঞাসা করলাম, কি গো কাকা, এখনো কেউ আসেনি? আর বিধান দাদু এসেছিল নাকি? বিশু কাকা মুখের মধ্যে চিবোতে থাকা পানটাকে গালের এক পাশে সরিয়ে রেখে চাটা আমার দিকে এগিয়ে দিতে দিতে উত্তর দিল, কয় বাবু, খুড়ো তো এখনো আসেনি। নেপলা এসেছিল, একটু পরে আসছি বলে একবার নামো পাড়ার দিকে গেল। আমার হাতে ধরে রাখা কাচের গ্লাসের চাটা শেষ হতে না হতেই সব একে একে এসে হাজির, কিন্তু বিধান দাদুর দেখা নেই। বিধান দাদু না এলে আমাদের সন্ধ্যাকালীন এই আড্ডাটা ঠিক মতো জমে না। বড় ভালো মনের মানুষ। আমাদের পাশের গ্রাম রূপডাঙ্গাতেই তার বাড়ি, নামেই মাত্র পাশের গ্রাম। আসলে দূরত্ব বলতে আমাদের গ্রাম আর রূপডাঙ্গার মাঝখানের কয়েকটা ধান জমি। চারিদিক গাছে ঘেরা না থাকলে আমাদের গ্রামের শেষ থেকেই রূপডাঙ্গা গ্রামের প্রথম ঘরটা দেখতে পাওয়া যেত হয়তো। সাইকেলে করে নানা জাতীয় ডাল কলাই বিক্রি করেন তিনি, আবার অর্ডার অনুযায়ী গবাদি পশুর খাবারও সরবরাহ করে থাকেন। সারাদিনের ওই অক্লান্ত পরিশ্রমের পরেও এই কয়েক ঘন্টার আড্ডাটাকে তিনি তার হাস্য কৌতুক শুনিয়ে একেবারে মাতিয়ে রাখেন। সুমিত চায়ে শেষ চুমুকটা দিয়ে বলল, আরে আজ কি হলো বলতো? দাদু এখনো এলো না। দাদু আসবে তো? আমি সুমিতের দিকে তাকিয়ে বললাম, আরে এমনটা কি কখনো হয়েছে? দেখ, ঠিক আসবে। হয়তো ঝড় বৃষ্টির মধ্যে কোথাও আটকা পড়েছিল, তাই একটু দেরি হচ্ছে। আমাদের কথা শেষ হতে না হতেই বটগাছটার নিচে সাইকেলটাকে দাঁড় করিয়ে দিয়ে বিধান দাদু এসে বসলো মাচার উপর। এসে গেছি, এসে গেছি। এই বৃষ্টির পর কাদামাটির রাস্তায় সাইকেল চালিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তারপর বিশু কাকার উদ্দেশ্যে হাঁক পেড়ে বললেন, বিশু, আমার তরফ থেকে সবার জন্য বেগুনি দে, আর একটু কড়া করে চা কর দেখি বাবা।
বিশু কাকা গরম কড়াই থেকে বেগুনি তুলে গরম গরম বেগুনিগুলো আমাদের দিকে এগিয়ে দিয়ে চা ঢালতে শুরু করলেন। সুশোভন একটা বেগুনিতে কামড় বসিয়ে বলল, না, আজ হাস্যকৌতুক থাক, বরং একটা ভূতের গল্প হোক। এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় জমবে ভালো, কি বলো তোমরা? ঠিক আমাদের উল্টো দিকের মাচাটাতে বসে থাকা পুটুক কাকা একটু নড়ে চড়ে বসে বলল, ভূতের গল্প শুনবি? আমরা সবাই তার দিকে ঘুরে বসলাম। পুটুক কাকা চায়ে একটা ঝুমুক দিয়ে বলতে শুরু করলো, শোন তাহলে, আমার একটা কথা আজ খুব মনে পড়ে গেল। ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে। আমি পিসির বাড়ি মানে আহন্দাতে যাব বলে বেরিয়েছি। তখন তো আর এত মোটর বাইক ছিল না, আর বাসও অত বেশি ছিল না। একটাই বাস চলতো গোবিন্দপুর থেকে। যাই হোক, বাস থেকে যখন আমি নামি তখন সন্ধে হয়ে এসেছে। সেখান থেকে পায়ে হেঁটে একটা মাঠের মধ্য দিয়ে প্রায় 1 কিলোমিটারের মতো গেলেই পড়বে আমার পিসির বাড়ি। সঙ্গে টর্চও নেই। তবে কপাল ভালো যে সেই দিনটা ছিল পূর্ণিমার রাত্রি। চারিদিকে খুব বেশি একটা অন্ধকার ছিল না, শুধুমাত্র গাছের নিচগুলো ছাড়া। তবে মাঠটা একেবারে ফাঁকা। হাঁটছি আর একবার করে চারিদিকে তাকিয়ে নিচ্ছি। কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো আমার। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি ঠিক তার কিছুটা দূরে রাস্তার পাশে একটা ঝাঁকড়া মতো গাছের ডালে মনে হলো যেন কেউ একটা সাদা কাপড় পরে বসে রয়েছে। আমি পড়লাম মহা সংকটে। ভয়ে না পারছি এগোতে, পিছনেই বা যাব কোথায়। অনেকটাই রাস্তা চলে এসেছি। যা তাকে কপালে ভেবে সেদিকে আর না তাকিয়ে নিচের দিকে মুখ নামিয়ে নিয়ে রাম নাম করতে করতে ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিন্তু দেখবি, যেখানে ভয় পাবি নিজের অজান্তেই সেখানে একবার করে চোখ চলে যাবে আপনা থেকে। আমি যতই সামনের দিকে এগিয়ে চলেছি ততই চোখ চলে যাচ্ছে সেই গাছের দিকে। আর চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছি আমি এগিয়ে আসার সাথে সাথে সেই মূর্তিটাও যেন আকারে ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। আর আমার দিকে তাকিয়ে যেন বাতাসের সঙ্গে তাল মিলিয়ে মাথা দোলাচ্ছে। আমার মুখ দিয়ে তখন আর যেন কিছুতেই কথা সরছে না। রাম নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারছি না। ভয়ে হাত পা যেন পেটের মধ্যে সিঁধিয়ে যাওয়ার জোগাড়। যখন কাজটার একেবারে কাছাকাছি এসে গেছি তখন মনে হলো আর নয়, এখানেই মাথা ঘুরে পড়ে যাব এবার। সেই সব ভাবতে ভাবতে যখন গাছটার মাথার দিকে চোখ চলে গেল তখন আমি অবাক বিস্ময়ে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলাম। দেখি সেটা একটা শেওড়া গাছ। আর তার আকৃতি কেমন তোরা তো সবাই তা জানিস। এক একটা ডালের আগা এমন ঘন যেন দূর থেকে মনে হয় কারো মাথা। আর সেখানেই সম্ভবত আগের দিন বিকেলের ঝড়ে উড়ে এসে একটা সাদা কাপড়
জড়িয়ে রয়েছে, যেটাকে আমি এতক্ষণ ধরে সাদা কাপড় পরে বসে থাকা কোনো ভূত বা পেতনি ভাবছিলাম। নিজের মনেই হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে চললাম। কিন্তু যদি আমি কাছাকাছি এসে ভালো করে তাকিয়ে না দেখতাম, তাহলে হয়তো ভূত মনে করেই ওখানে মাথা ঘুরে পড়ে যেতাম। বুঝলি তো, ওসব ভূত প্রেত কিচ্ছু হয় না, সব মনের ভুল। কি বললি ফুটকা? যা জানিস না তা নিয়ে কথা বলিস না। যেদিন সত্যি সত্যি তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, সেদিন বুঝতে পারবি। কথাটা বলে উঠল বিধান দাদু। আমরা সবাই তার দিকে ফিরে তাকিয়ে চেপে ধরলাম। দাদু, আজ একটা ভূতের গল্প তোমার থেকে না শুনে আমরা কিন্তু ছাড়বো না। তুমি তো কত গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, তোমার তো অনেক ভূতের গল্প জানা, তা বলোই না একটা। বিশু কাকা চায়ের কেটলিটা উনুন থেকে নামিয়ে রেখে হারিকেনের আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে বলল, খুড়ো, বলোই না একখানা শোনা যাক। বিধান দাদু জোয়ান ভাজার ডাব্বাটা বার করে তা থেকে এক চিমটি জোয়ান মুখের মধ্যে চালান করে দিয়ে বলতে শুরু করলো। না, গল্প নয়, আজ তোদের যা শোনাবো তা আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা বিশু, তুই কি তেলের কড়াইটা নামিয়ে ফেলেছিস? বিশু কাকা না সূচক ভঙ্গিতে মাথা নাড়লেন। তাহলে একটু গরম গরম পাঁপড় ভেজে নিয়ে আয় তো, না হলে গল্পের আসরটা ঠিক জমবে না। বিশু কাকা গজগজ করতে করতে বলল, তুমি দেখছি আমাকে শুনতে দেবে না খুড়ো। আরে বেটা আহাম্মক, আমি তো আর চুপি চুপি বলবো না। যা, ভেজে নিয়ে আয়, ওখান থেকেও তুই শুনতে পাবি। হ্যাঁ তো শোন, হয়েছে কি, সেদিন কিছু গবাদি পশুর খাবারের অর্ডার পেয়েছিলাম তেঁতুলিয়া গ্রামে। সাথে কিছু কুর্তি কলাইও ভালো মতো বিক্রি হয়ে গেল। যখন ওই গ্রাম থেকে বেরিয়ে বড় কেনেলের কাছাকাছি এসেছি, তখন বেলা প্রায় পড়ে এসেছে। এমন সময় দেখি সেই গ্রামের এই ছেলে নগেন হাতে একটা ঘুনি নিয়ে ক্যানেলের গাভা থেকে উঠে আসছে। আমার তো মাছের নেশাটা একটু বেশিই, তাই দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম নগেনের কাছ থেকে একটু মাছ নিয়ে যাই, রাত্রিবেলা সর্ষে বাটা দিয়ে বেশ জমে যাবে। কিন্তু হলো কি, নগেন বেটা কিছুতেই টাকা নিল না। অর্ধেক আমাকে দিয়ে অর্ধেক বাড়ির জন্য নিয়ে চলে গেল। কিন্তু আমিও তো আর বিনে পয়সায় নেওয়ার পাত্রটি নই, তাই ভাবলাম আজ থাক, পরের দিন যেদিন আসবো সেদিন ওর বউকে বাড়িতে কিছু ছোলা কোলাই দিয়ে যাব। যখন গুণনাথ পেরিয়ে মরাশোল গ্রামের মাথায় এসে দাঁড়ালাম, তখন অন্ধকারটা বেশ জাঁকিয়ে বসেছে। কাছে তো ঘড়ি ছিল না, আন্দাজ রাত্রি ৮টার কম নয়। ভাবলাম আবার এতটা রাস্তা ঘুরে বাড়ি পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে, এমনকি ততক্ষণে মাছগুলো থেকেও হয়তো পচা গন্ধ উঠে যাবে। তাই একটু সোজা পথ বেছে নিলাম। ভাবলাম সীতাপুরের নিচ দিয়ে ঘগরাশোল হয়েই চলে যাই। এই পথ দিয়ে মানুষজন বেশি একটা যাতায়াত করে না, কিন্তু
সেরকম কিছু কোনোদিন ঘটেছে বলেও শোনা যায়নি। আসলে হয়েছে কি, ক্যানেলের পার বরাবর সরু মাটির রাস্তা, আর তার উপর আবার দুই পাশে কাটা ঝোপ। যাই হোক, আমি নেমে পড়লাম সেই রাস্তা ধরে। ঠিক সীতাপুরের সীমানা পার হয়ে কেনেলের পাড়ে উঠতে যাব, সেই সময়ে পাশের ওই বিশাই চণ্ডীর মাঠের দিক থেকে মনে হলো যেন কোনো একটা লোক আমার দিকেই হেঁটে আসছে। মিথ্যে কথা বলবো না, সেদিন ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমারও কেমন প্রথমটাই একটু ভয় ভয় করছিল। লোকটাকে আমার দিকে আসতে দেখে ভাবলাম, এই পথের এই পথিক হবে। ভালোই হলো, আমারও একটা সঙ্গী জুটে যাবে। এই সব ভেবেই সাইকেল থেকে একটা পা নামিয়ে দাঁড়িয়ে পড়লাম। লোকটা কাছাকাছি আসতে দেখলাম পরনে একটা ময়লা গেঞ্জি, আর নিচের দিকে হাঁটুর উপরে জড়ানো ধুতি। কানের পাশ থেকে একটা পোড়া শাল পাতার চুটি বার করে বলল, একটু আগুন হবে বাবু। আমিও বিড়ির বান্ডেল থেকে একটা বিড়ি বের করে মুখে দিয়ে আর দেশলাই জ্বালিয়ে ধরাতে যাব। এমন সময় লোকটা একটু হেসে বলে উঠল, বিধান ঠাকুর যে, তাইলে একটা বিড়িও দিন, বহুদিন বিড়ি খাইনি। আর দিকে বিড়ি আর দেশলাই বাড়িয়ে দিয়ে দেখলাম, না, লোকটা তো আমার ঠিক চেনা মনে হচ্ছে না। সে আমাকে কিভাবে চিনলো জিজ্ঞাসা করতে বলল, আরে আপনাকে কেন চেনে এই এলাকায়? আপনি তো আমাদের গ্রামও যান কলাই বিক্রি করতে। আমার ওই ওই মরাশলের কাছেই বাড়ি। আর ঠাকুর, আজ এই রাস্তা ধরলেন যে বড়, এতরিতে এই রাস্তা দিয়ে তো কেউ সাধারণত যায় না বাবু। হ্যাঁ, ও তুমি এখন এখানে কি করছো? আগে আজ বিকেলে একটা ছাগল ঘরে ফিরেন, ওইটারই খুঁজতি খুঁজতি বাইরে বেরাইছিলুম বাবু। তারপর জোরে একটা নিঃশ্বাস টেনে বুকটাকে ফুলিয়ে তুললে, যেন মনে হলো বাতাসে কোনো কিছুর একটা গন্ধ শোকার চেষ্টা করছে। কি হলো জিজ্ঞাসা করতে আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থেকে বলল, আরে ঠাকুর মশাই, ব্যাগের মধ্যে মাছ রয়েছে মনে হচ্ছে। আর রাত্রিবেলা এই রাস্তা দিয়ে কাঁচা মাছ নিয়ে একা কি যাবেন, সেটা কি ঠিক হবে? আমি ধমক দিয়ে বলে উঠলাম, মানে কি বলতে চাইছো তুমি? সে কি বাবু, আপনি জানেন না এই রাস্তাটা খুব একটা ভালো নয় তো? ওই যে ক্যানেলের ওই পুলটা, যেখানে আড়ালবাসীর দিকে রাস্তাটা ভেঙে গেছে, তারপর কিছুটা এগুলি খগরাসোল পড়বে। ওখানে তো শুনেছি যখন মহামারী হয়েছিল তখন ওই সমস্ত লাশগুলো নাকি ওখানেই পোতা হয়েছিল। অবশ্যই আপনার গলায় পইতে রয়েছে, তাই কিছু নাও হতে পারে। যান বাবু, এগিয়ে যান, আর দেরি করবেন না।
কথাটা শেষ করেই লোকটা হাঁটতে হাঁটতে কোথায় যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি সাইকেলের হ্যান্ডেল ধরে কয়েক মিনিট ভাবলাম কি করব। আবার যদি আমাকে ফিরে গিয়ে অন্য রাস্তা ধরতে হয়, আর তবে অনেকটাই রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। তাই যা থাকে কপালে ভেবে প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। ঠিক আড়ালবাসী দিকের রাস্তার কাছের সেতুটার কাছাকাছি আসতেই দূর থেকে ভেসে এলো কয়েকটা শৃগালের ডাক। মিথ্যে বলবো না, তখন যেন মনের ভেতরে ভয়টা আরো জাঁকিয়ে বসেছে। ঠিক যখন খগ্রাসলের মাঝামাঝি এসেছি, এমন সময় সাইকেলের চেনটা গেল পড়ে। পড়ে একেবারে এইখানটাতে। ভেবেছিলাম এইখানটাতে জোরে প্যাডেল করে পার হয়ে যাব। অগত্যা নিরুপায় হয়ে সাইকেলের স্ট্যান্ডটা নামিয়ে সেটাকে দাঁড় করিয়ে ঝুঁকে বসে চেনটা লাগাতে লাগলাম। ঠিক এমন সময় যেন কেমন একটা হাওয়া বইতে লাগলো, কিন্তু চোখে সেরকম ভয় পাওয়ার মতো কোনো কিছুই দেখতে পেলাম না। ভয়ে ভয়ে সাইকেলে উঠে বসে পেডেলে চাপ দিলাম, কিন্তু কি সাইকেলটা যেন কিছুতেই আর জায়গা থেকে নড়তে চাইছে না। আবার কি হলো রে বাবা, কিছুতেই কিছু বুঝে উঠতে পারলাম না। একটা পা মাটিতে নামিয়ে হ্যান্ডেলের উপর একটু ঝুঁকে পড়ে সামনের দিকে একটা হ্যাচকা টান মারতেই দেখি সাইকেলের চাকাটা ঘোরাতে শুরু করেছে। আমি পুনরায় প্যাডেলে চাপ দিলাম, দেখি না, এবার চাকা ঘুরছে। কিছুক্ষণ পরে মনে হলো এটা কি হচ্ছে আমার সঙ্গে। এতক্ষণে তো খগ্রাসলের রাস্তাটা পার হয়ে যাওয়ার কথা, কিন্তু এ তো মনে হচ্ছে কিছুতেই যেন শেষ হচ্ছে না। ভালো করে আশপাশটা তাকিয়ে দেখতে গিয়ে শিউরে উঠলাম। এ কি, তখন থেকে তো এত জোরে সাইকেল চালিয়ে এক হাতের বেশি এগোতেই পারিনি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, দর দর করে ঘামতে শুরু করেছি। হঠাৎ করে মনে হলো কেউ যেন পিছন থেকে সাইকেলের ক্যারিয়ারটা ধরে টেনে রেখেছে। আমাকে কিছুতেই সে এগোতে দিচ্ছে না সামনের দিকে। ভয়ে ভয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখি, না, ওই কেউ তো নেই। কিন্তু আমার সাইকেলও তো এগোচ্ছে না, বরং পিছনের দিকে ক্রমাগত একটা টান অনুভব করছি। ঠিক তখনই খগ্রাসলের সেই জমিগুলোর দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। বলেছিলাম বাবু, রাস্তাটা ভালো নয় তো। যে কোনো সময় আছে বাবু, মাছের পোটলাটা ফেলে দি। ওদের সে বড়ই মাছের লোভ। এই কণ্ঠস্বর অনুসরণ করে সেদিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, পূর্বেকার দেখা সেই লোকটাই দাঁড়িয়ে রয়েছে ওখানে। কিন্তু এ কি, ধীরে ধীরে যেন তার শরীর থেকে মাংসর টুকরো খসে খসে পড়ে যেতে লাগলো, আর তার পরিবর্তে বেরিয়ে আসতে লাগলো একটা সাদা ধপধপে কঙ্কাল। আমার তখন বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা ব্যাগের ভিতর মাছের পটলাটাতে নজর পড়তেই সেটাকে বার করে নিয়ে এলাম বাইরে।
ঠিক তখনই পিছনের দিকের টানটা যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে এই মাছগুলোকে ছুঁড়ে ফেলে দিলাম ক্যানেলের দিকে। অন্ধকার ক্যানেলের গাভা থেকে দুটো কঙ্কালসার হাত উপরের দিকে উঠে এসে লুফে নিল সেই পোটলাটা। শুরু হয়ে গেল একটা খনখনি গলার হাসি। আমি পড়ি করে সাইকেল চালিয়ে যখন ঘগরাশোলের রাস্তাটা পার করে বটতলায় এসে পড়েছি, তখনও দূর থেকে সেই অট্টহাসির শব্দটা ভেসে আসতে লাগলো আমার কানে। তারপর যে সে যাত্রায় কিভাবে বাড়ি পৌঁছেছিলাম, উফ, তারপর থেকে ওপথ মারাই না। অপুরন্ত অবেলার সময় কোথাও মাছও কিনি না। গল্পটা শেষ করে বিধান দাদু আবার হাঁক পাড়লেন বিশু কাকার উদ্দেশ্যে। ওরে পাঁপড় ভাজা হলো তোর, ওই দে। পাঁপড় খেতে খেতে সুমিত বলল, এই রাত্রিবেলা কি এই মাছ নিয়ে গেলে সত্যি সত্যি তেনারা এই পিছন পিছন ধাওয়া করে? আর সত্যি কি তুমি তারপর থেকে মাছ নিয়ে যেতে না কোনোদিন রাত্রিবেলা? বিধান দাদু এক টুকরো পাঁপড় মুখের মধ্যে নিয়ে আমাদের সকলের দিকে একবার তাকালেন। আমরা উৎসুক দৃষ্টি নিয়ে তার মুখের দিকে তাকিয়ে রয়েছি দেখে তিনি আবার গলা খাকারি দিয়ে নড়ে চড়ে বসে বলতে শুরু করলেন। আরে সেসব কথা কি আর বেশি দিন মনে থাকে নাকি? মাছ প্রিয় বাঙালি কি মাছ পেলে কখনো ছেড়ে দেয়? সে মানুষ হোক কিংবা ভূত। যাক, বাদ দে। আমার আর একটা গল্প মনে পড়েছে, কিন্তু আজ আর বলা যাবে কি? অনেক বেশি দেরি হয়ে যাবে মনে হচ্ছে রে। আমি বললাম, আরে দাদু তুমি শুরু করো তো, আমরা বাড়ি ফিরে গিয়ে কি আর এমন রাজকার্য করব যে দেরি হয়ে যাবে। বেশ বেশ, শোন তাহলে। আমাদের গ্রামের নিচের দিকে যে চোরটা রয়েছে, ওখানে মাছ হতো প্রচুর। তা সবাই সেখানে ঘুগি পাততে যেত, মানে বিকেলে গিয়ে ঘুগি পেতে দিয়ে আসতো। আবার পরের দিন সকাল হওয়ার একটু আগে তুলে নিয়ে আসতো। মানে ওই ধর ভোর আর সকালের মাঝখানের সময়টা। আমরা তখন ওই সময়টাকে ঝুঝুক বেলা বলতাম। প্রকৃত অর্থে তাকে কি বলে আমার জানা নেই। তো আমরাও ঘুগি পাততে যেতাম। সকলেরই ছিল নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা। প্রতিদিন আমরা যে যার নিজের জায়গাতেই ঘুগি পেতে আসতাম। আমি অবশ্য একা নই, আমার ঘুগির মালিক দুজন, আমি আর আমার বন্ধু ধরণী। আরে ওই যে আমাদের গ্রামের শেষ ঘরটা, ওটাই ধরণী, মানে ধরুদের। আমরা ছোটবেলাকার বন্ধু। ঘুগিটা ধরু ওদের বাঁশ ঝাড় থেকে বাঁশ দিয়ে বাগদি পাড়ার খড়ুকে দিয়ে বানা করিয়েছি। ওহ, যা হাতের কাজ জানতো না লোকটা! বাঁশের ঘুগি, ঘুনি, ঝুড়ি ওসব বানানো যেন তার বাঁ হাতের খেল ছিল। তো হলো কি, কিছুদিন যাবৎ আমি আর ধরু দেখছি সবার ঘুগিতেই মাছ পড়ছে, কিন্তু আমাদের বেলায় কোনোদিন দেখি দুটো চ্যাং মাছ, না হলে চারটে গেতো মাছ। আমাদের আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কেউ আমাদের ঘুগি রাত থাকতে থাকতে গিয়ে ঝেড়ে নিয়ে যাচ্ছে। একদিন আমাদের গ্রামের মাঝখানের আটচালাতে
রাত্রিবেলা আড্ডা দিতে দিতে আমাদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আড্ডার শেষে সবাই চলে গেলে ধরু আমার কাছে এসে বলল, শোন বিধান, আজ রাতেই যাব, ওই সবার ঘুঘি শালা ছেড়ে নিয়ে আসবো। প্রতিদিন আমাদের ঘুঘি ছেড়ে নিয়ে যাওয়া। তুই এখন ঘরে চলে যা, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নে। তারপর রাত একটু বাড়লেই চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে জানালা দিয়ে ডাকিস। আমি আমাদের খামারের দিকের ঘরটাতেই শুয়ে পড়বো আজকে, কেমন? ঘরে এসে পূর্বেকার কথা মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তখন তো আর ঘড়ি ছিল না, তবে আমরা বেলা বা রাত্রি দেখেই বুঝতে পারতাম মোটামুটি সময় কত হয়েছে। আর তাছাড়া রাত্রিবেলা প্রতি প্রহরে পাখি ডাকত, তাতেও কিছুটা আন্দাজ করা যেত। আমি যখন ঘুম থেকে উঠে খুব সাবধানে দরজা খুলে বাইরের রাস্তাতে এসে দাঁড়ালাম, তখন সময় আন্দাজ 12:30টার কম নয়। সমস্ত গ্রামটায় একেবারে নিস্তব্ধ। কোনো ঘরেই হ্যারিকেনের আলোর বিন্দুটুকু চোখে পড়ল না। বুঝলাম ঠিক সময়ে উঠে পড়েছি। সবাই এখন ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। এমন সময় কদম গাছের ডালের উপর একটা পেঁচা কর্কশ ভাবে ডেকে উঠল। মনে মনে কেমন যেন একটা ভয় হলো। একবার ভাবলাম কাজ নেই, গিয়ে ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়ি গা। পরক্ষণেই ভাবলাম কাল সকালেই তো ধরু আবার দাঁত খিচিয়ে তামাশা করবে আমাকে ভিতুর ডিম বলে। ধরুদের ঘরের কাছাকাছি এসে দেখি ওদের খামারের নিচের রাস্তার দিকের বাঁশ ঝাড়ের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে সে। আমাকে দেখতে পেয়ে বলে উঠল, আরে চল চল, অনেক দেরি করে দিলি তো। আর পুরোটা রাস্তাতে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়। ত্রিবেণী মেলার কাছে এসে ধরু আমাকে জোড়ের দক্ষিণের দিকটায় যেতে বলে নিজে উত্তরের দিকটায় জলের মধ্যে ছোপাত ছোপাত পা ফেলে এগিয়ে গেল। এখানে আমাদের 3 গ্রামের মিলে একত্রে মেলা বসত প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে। এখানেরও একটা গল্প রয়েছে, তবে অন্য দিন বলা যাবে। হ্যাঁ, যা বলছিলাম, ধরু আমার দৃষ্টিশক্তির বাইরে চলে গেলে আমিও জোরের মধ্যে নেমে উত্তরের দিকে এগোতে লাগলাম। প্রথমে একটা ঘুঘি তুলে দেখি তাতে বেশি একটা মাছ নেই। তাহ অন্য ঘুঘির মাছগুলো এর মধ্যে ছেড়ে রাখা যাবে ভেবে সেটাকে বা হাতে ধরে এগোতে লাগলাম সামনের দিকে। কোনারদের পান বুরুজের নিচের দিকের একটা ঘুঘি তুলে দেখি সেটাতেও খুব বেশি একটা মাছ নেই। ওই ঘুঘির মাছগুলোকে হাতে ধরে রাখা ঘুঘির মধ্যে ঢেলে ফাঁকা ঘুঘিটাকে আগের অবস্থায় বসিয়ে রেখে দিলাম। যখন আহারের নিচের দিকের কাছাকাছি এসে পৌঁছালাম, সেখানে কয়েকটা ঘুঘিতে বেশ ভালো রকমের মাছ পেলাম। লোভ সামলাতে না পেরে এগিয়ে গেলাম সামনের দিকে। ঠিক যখন পতিদের জমিগুলোর নিচের দিকের অর্জুন গাছটার নিচে এসে পৌঁছলাম, একটু দূরে দেখলাম একটা কালো মতো অবয়ব আমার মতোই ঘুঘি ঝাড়তে ঝাড়তে এগিয়ে যাচ্ছে জোরের গাভার উপর দিয়ে। আমি ভাবলাম ওই ব্যক্তিই হয়তো প্রতিদিন আমাদের ঘুঘি ঝেড়ে নিয়ে যায়।
আজকে কাছ থেকে দেখব লোকটা আসলে কে। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। আমার পায়ে জলের মধ্যে বেশ জোরেই শব্দ হচ্ছে। এ শব্দ লোকটার পরিষ্কার শুনতে পাওয়ার কথা, কিন্তু সে যেন কোনো আমলেই দিল না। নিজের মনে কাজ সারতে সারতে এগিয়ে চলেছে সামনের দিকে। একবার কি মনে হতে ঝুঁকে পড়ে একটা ঘুঘি তুলে দেখি, আরে এতে তো অনেক মাছ রয়েছে। কিন্তু এ কি করে সম্ভব? একটু আগেই তো লোকটা মাছগুলো ঝেড়ে নিয়ে ফাঁকা ঘুঘিটা বসিয়ে দিয়ে গেল। কোন বয়স কম বুঝতে পারি, লোকটার পিছু পিছু এগিয়ে যাই আর মাছও বেশ ভালো রকমের পেতে থাকি। হঠাৎ এক সময় মনে হলো আমার একটা পা জলের মধ্যে কে যেন শক্ত করে ধরে রেখেছে। ভয়ে ভয়ে পাটাকে ছাড়াতে গিয়ে দেখলাম না, কিছুই নেই। জলের মধ্যে পড়ে থাকা শুকনো একটা ডালে পাটা আটকে গিয়েছে। ততক্ষণে লোকটা আমার থেকে বেশ কিছুটা এগিয়ে গেছে। আমি কয়েকটা ঘুঘি না তুলে লোকটাকে অনুসরণ করে আবার আগের মতো দূরত্বেই চলতে লাগলাম। এবার এক জায়গায় এসে লোকটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। আমিও না এগিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম। সে ধীরে ধীরে আমার দিকে পিছন ফিরে তাকাল। আমার কেন জানি না লোকটাকে খুব চেনা মনে হলো, কিন্তু সেই মুহূর্তে সে যে কে ঠিক মনে করতে পারলাম না। আমি দূর থেকেও বেশ বুঝতে পারলাম লোকটা আমার দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁত বার করে একবার হাসল, তারপর আগের মতো এগোতে লাগলো সামনের দিকে। কিছুটা যাওয়ার পরেই লোকটা অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এটা কি হলো? আমি পড়িমড়ি করে জোরের গাভা থেকে উপরে উঠে আসি। সেখানে উঠে এসে আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি তো লোকটাকে অনুসরণ করতে করতে একেবারে শামশেরের শ্মশানে এসে পৌঁছেছি। এটা আমাদের গ্রামের বাগদিদের শ্মশান। নানা রকমের ভয়ের গল্প শুনেছি এই জায়গাটার। ভয়ে গলা শুকিয়ে এসেছে, পাগুলো ভয়ে কাঁপতে লাগলো। পরক্ষণে মনে পড়ে গেল আমি যাকে অনুসরণ করে এখান পর্যন্ত এসেছি সে আর অন্য কেউ নয়, আমাদের গ্রামের ওই বাগদি পাড়ার ভবেন বাগদি। কিন্তু ব্যাপার হলো সে তো মারা গেছে আজ থেকে 3 বছর আগে। আমার শির দাঁড়া দিয়ে তখন একটা ঠান্ডা স্রোত নেমে গেল নিচের দিকে। ঠিক সেই মুহূর্তে শ্মশানের দিক থেকে ভেসে এলো একটা ঠান্ডা বাতাস, আর মনে হলো কানের বাঁশ দিয়ে কেউ ফিস ফিস করে নাকি সুরে বলে গেল, ঠাকুর, মাছগুলো একাই খাবে, আমাদেরও দিয়ে যাও কিছু। সঙ্গে সঙ্গে শুরু হলো অনেকগুলো নাকি সুরে হাসির শব্দ। আমি কাল বিলম্ব না করে হাতে ধরে রাখা ঘুঘিটা সেখানে ফেলে রেখে ছুটতে লাগলাম ঊর্ধ্বশ্বাসে। পাহাড়ের জমিগুলোর কাছাকাছি যখন এসেছি তখনও একটু একটু কানে ভেসে আসতে লাগলো সেই হাসির শব্দটা। আমি ভয়ে পিছনে ঘুরে তাকাই। বড় বড় জমির আলগুলো যে কিভাবে ডিঙ্গিয়ে এসেছিলাম সেদিন তা খুবই বিস্ময়কর। যখন ত্রিবেণী মেলার কাছের রাস্তায় এসে পৌঁছলাম
তখন দেখি ধরু সেখানে একটা ঘুঘি হাতে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে ওভাবে ছুটে আসতে দেখে বলল, কি রে, কি হয়েছে তোর, ওরকম করছিস কেন, আর তোর ঘুঘি কই? আমি তাকে সমস্ত ঘটনাটা বললাম। সে হাসতে হাসতে বলল, ভিতরে ডিম থাকার, চল ঘর চল, ওসব তোর মনের ভুল। কথা বাড়ালাম না, চুপচাপ চলতে লাগলাম তার পাশে পাশে। ঠিক যখন বাগদিপাড়ার মাথায় এসে দাঁড়ালাম, তখন আন্দাজ ভোর হতে আর বেশি দেরি নেই। রাত্রি ফুরিয়ে আসছে। ধরু ওর হাতে ধরে রাখা মাছ ভর্তি ঘুগিটা আমাকে দিয়ে বলল, শোন, তুই এগো, আমি নতুন পুকুরের দিকে প্রাতঃকর্মটা সেরে যাচ্ছি। অগত্যা আমি গ্রামের দিকে হেঁটে চললাম। এখানে বলে রাখি, এই নতুন পুকুর থেকে আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই গ্রামে ঢোকার, যেটা ধরে আমি হেঁটে চলেছি সেটা ছাড়া। যখন বাগদিপাড়া ছাড়িয়ে ধরুদের খামারের একটু দূরে এসে পৌঁছালাম, তখন পুরোপুরি ভোর হয়ে গেছে। দূর থেকে দেখলাম দুগাই নানা ওদের কাড়াগুলোকে গোয়াল থেকে বার করে বাইরের খটাতে বাঁধছে, আর ধরুদের বাঁশ ঝাড়ের পাশের ক্যাদ গাছটার নিচে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। কাছাকাছি এগিয়ে এসে দেখি ধরু। চমকে উঠে জিজ্ঞাসা করলাম, এ কি রে, তুই কোন দিক দিয়ে এলি? ধরু জোর গলায় বলল, মানে কি যাতা বলছিস তুই? আমি সেই কখন রাত্রিবেলা থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই আমাকে না ডেকেই চলে গেলি। আমি চিৎকার করে উঠলাম, তুই তো তখন রাত্রিবেলায় এখানেই আমার জন্য দাঁড়িয়েছিলি। তারপরে একসঙ্গে গেলাম, আর এত কিছু ঘটলো। তুই বাগদিপাড়ার কাছে মাছ ভর্তি ঘুগিটা আমার হাতে দিয়ে আমাকে এগোতে বলে নতুন পুকুরের দিকে গেলি প্রাতকর্ম সারবি বলে। কথাটা শেষ করে ওই ধরুকে ঘুগিটা দেখাতে গিয়ে দেখি সেটা ফাঁকা, একটাও মাছ নেই। তারপর আর কিছু মনে নেই। ওখানে আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। চোখ খুলে দেখি ধরুদের ঘরেই বিছানায় শুয়ে আছি। জেঠাইমা, মানে ধরুর মা, তাল পাতার পাখায় আমাকে বাতাস করছে, আর আমার মা আর ধরু আমার দিকে তাকিয়ে বসে আছে আমার খাটিয়ার পাশে। আমি জড়ানো গলায় ওদের সমস্ত ঘটনাটা শোনালাম। জেঠাইমা রাগে ঘর থেকে বেরিয়ে গিয়ে সেদিন ঘুগিগুলো পুড়িয়ে দিয়েছিলেন, আর আমরাও কোনোদিন ঘুগি পাততে যাইনি সেদিনের পর থেকে। কিন্তু হলো কি, ঠিক সেই দিন রাত থেকেই আমার ধুম জ্বর, কিছুতেই কিছু কাজ হয় না। সামনাসামনি হাসপাতালও ছিল না তখন। একজন পাশের গ্রামের ডাক্তার এসে দেখে গিয়েছি, সেও পরিষ্কার জানিয়ে গিয়েছিল সুস্থ হয়ে ওঠা খুব মুশকিল, আশা বড়ই কম। টানা 10 দিন জমে মানুষে টানাটানির পর শেষে আমাদের গ্রাম ঠাকুরের থানে মা হত্যে দিয়ে পড়ে থেকে মানত করে। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। কিন্তু তারপর থেকে রাত্রি হওয়ার আগেই ঘরে ফিরে আসতাম, আর বাইরে বার হতাম না। দরুও বের হতো না। আরে বাবা কাকার মুখে শুনেছিলাম সেদিন রাতে নাকি এই ধরুর রূপ ধরে আমাকে নিশীতে ডেকে নিয়ে গিয়েছিল।
কপাল ভালো যে সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম কেরাম ঠাকুরের আশীর্বাদে। না হলে নিশির কবলে পড়লে সাধারণত কেউ বাঁচে না। হয় নিশি নিজের হাতেই তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে, আর না হলে পরে জ্বরে ভুগে সে মারা যায়। বিধান দাদু গল্প শেষ করে আমাদের দিকে তাকালো। আমরা তখন একেবারে কাছাকাছি সরে এসেছিলাম ভয়ের চোটে। বিশু কাকা বসে রয়েছে বিধান দাদুর একেবারে পাশে। দাদু উঠতে উঠতে বলল, না রে, অনেক রাত হলো, আজ তবে আসি। তোরাও ঘরে যা, অন্যদিন আবার গল্প হবে। দাদু যতক্ষণ না সাইকেল চালিয়ে আমাদের দৃষ্টির বাইরে চলে গেল, আমরা ততক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। বিশু কাকাও দোকানের ঝাঁপ বন্ধ করল। বাকিরাও যে যার ঘরের পথ ধরেছে। আমিও হেঁটে চললাম ঘরের দিকে। কিন্তু হীরেন কাকাদের বাঁশতলা দিয়ে পেরোতে গিয়ে একটা খড়খড় আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়লাম সেখানে। ভয়ে ভয়ে বাঁশ ঝাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, না, কিছুই তো নেই। পরক্ষণেই বুঝলাম এসব কিছুই আজকে শোনা বিধান দাদুর গল্পের প্রভাব। আপনারা শুনছিলেন আশুতোষ গিরির লেখা বিধান দাদুর আড্ডায়। কেমন লাগলো গল্পটি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আবারও কি বিধান দাদুর আড্ডায় আপনারা যেতে চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানান। যদি আপনি আপনার লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তাহলে fs.sendstory2022@gmail.com পাঠিয়ে দিন এই ঠিকানায়। আজকের গল্প পাঠ এবং সমস্ত পুরুষ কণ্ঠে ছিলাম আমি গিরিধারী। তো দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।